পাঠে গল্প ও কবিতা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি এখন শুনছেন সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত কাজীর বুদ্ধি। বাদশাহী আমল। দিল্লির প্রধান বিচারপতি কাজী নবাব মির্জা হামিদুদ্দিন আফসারুল মুলক বাহাদুর সন্ধ্যা নামাজ সমাপনান্তে অন্তঃপুরে বসিয়া চক্ষু মুদিয়া সোনার আলবোলায় তাওয়াদার মগ্নাভি সুগন্ধি তামাকু সেবনে ব্যাপৃত ছিলেন। এমন সময় তাহার খানসামা আসিয়া সংবাদ দিল, মানিকচাঁদজি নামক এক ব্যক্তি দর্শন প্রার্থী। প্রবাদ এই যে রাজা বীরবল কান্নকুব্জের এক ব্রাহ্মণ ছিলেন। কাজী সাহেব চোখ খুলিয়া জিজ্ঞাসা করিলেন, কি নাম বললে? মানিকচাঁদজি। কি এসে কি পরিচয় দিল? পরিচয় কিছুই দেয় নাই, বলল সে বড় বিপন্ন, তাহার উপর অত্যন্ত বেআইনি হইয়াছে। আপনি ধর্মাবতার, আপনার নিকট সে নিজ দুঃখ নিবেদন করিবে। তা এখানে কেন? বিচারালয়ে আমার পেশকারের নিকট নিজ দরখাস্ত দাখিল করিতে বলো। ভৃত্য সবিনয় উত্তর করিল, হুজুর, সে বলিল তাহার যাহা বক্তব্য তাহা অত্যন্ত গোপনীয়। ধর্মাবতার ভিন্ন অন্য কাহারও নিকট সে কথা সে প্রকাশ করিতে চাহে না। বড়ই কাঁদাকাটা করিতেছে, তাহার উপর বড়ই জুলুম হইয়াছে। কাজী সাহেব নীরবে আলবোলায় কয়েকটা দিয়া শেষে বললেন, আচ্ছা, বৈঠকখানায় তাকে বসাও, আমি ক্ষণকাল পরে আসিতেছি। খানসামা সেলাম করিয়া প্রস্থান করিল। কাজী সাহেব কিছুক্ষণ আরামে ধূমপান করিলেন, তারপর উঠিয়া ধীর পদে বাহির হইয়া বৈঠকখানা গৃহে প্রবেশ করিলেন। মানিকচাঁদজি বসিয়াছিল, দাঁড়াইয়া উঠিয়া সসম্ভ্রমে কাজী সাহেবকে সেলাম করিল। বাইঠিয়া বাইঠিয়া বলিয়া কাজী সাহেব নিজেও উপবেশন করিলেন। কাজী সাহেব দেখিলেন লোকটির বয়স অনুমান 50 বৎসর, তাহার অপেক্ষা অত্যন্ত 10 বৎসরের কনিষ্ঠ। দেশবাস ধনী জনচিত নহে, দরিদ্রেরই মতো। জিজ্ঞাসা করিলেন, কি চাহেন আপনি? মানিকচাঁদ বলিল, আমি হুজুরের নিকট ন্যায় বিচার চাহি, গরিবের উপর বড়ই জুলুম হইয়াছে। কি হইয়াছে খুলিয়া বলুন। মানিকচাঁদ তখন নিজ কাহিনী বলিতে আরম্ভ করিল। হুজুর, 3-4 পুরুষ আমরা এই দিল্লি নগরীর অধিবাসী। পূর্বপুরুষদের আমল হইতেই আমাদের চিনির কারবার আছে। পিতার মৃত্যুর পর আমি সেই কারবারের মালিক হই, কারণ আমি আমার পিতার একমাত্র সন্তান ছিলাম। কারবার চালাইতে লাগিলাম, বিবাহ করিয়া সংসার ধর্ম করিতে লাগিলাম। বেশ সুখেই কয়েক বছর কাটিল। কারবারটি আমি নিজে বড় দেখিতাম না। বাল্যকাল হইতেই ধর্মের দিকেই আমার আকর্ষণ বেশি। টাকা পয়সার প্রতি কোনোদিন নজর করি নাই। পুরাতন আমলের কর্মচারীরা ছিল, তাহারাই দেখিত শুনিত। আমি তাহাদের উপরেই সমস্ত ভার দিয়া নিশ্চিন্ত মনে আপন সাধন ভজন লইয়া থাকিতাম। কিছুদিন পরে বুঝিতে পারিলাম কর্মচারীরা বিশ্বাসঘাতকতা করিতেছে, নিজেরাই সব লুটিয়া পুটিয়া খাইতেছে। ভাবিলাম, খাউক, আমি খাইতেছি, উহারা খাইবে না। আমি বসিয়া খাইতেছি, উহারা খাটিয়া খাইতেছে। হয়তো আমার চেয়ে উহাদের অভাব আরও বেশি। এইভাবেই চলিতেছিল। হুজুরের বোধহয় স্মরণ আছে, 5 বছর পূর্বে এই দিল্লি শহরে হায়াজা বিমারির কলেরা অত্যন্ত প্রকোপ হইয়াছিল। সে বছর হাজার হাজার লোক ওই রোগে আক্রান্ত হইয়া মারা যায়। রামজির কি মর্জি হইল, তিনি আমার স্ত্রী, পুত্র, কন্যা সকলকেই আমার নিকট হইতে কাড়িয়া লইলেন। এ পর্যন্ত বলিয়া মানিকচাঁদ 2 হাতে মুখ ঢাকিয়া ফুঁপাইয়া ফুঁপাইয়া কাঁদিতে লাগিল। কাজী সাহেব বললেন, চুপ করো ভাইয়া, আল্লাহ যাহা করিয়াছেন শোক করিয়া তাহার কার্যের প্রতিবাদ করা তোমার উচিত নয়। চুপ করো। কিছুক্ষণ পরে মানিকচাঁদ একটু সামলাইয়া লইল। কাজী সাহেব বললেন, তোমার উপর বেআইনি জুলুম কি হইয়াছে তাহাই বলো। মানিকচাঁদ আবার বলিতে লাগিল, আমার স্ত্রী, পুত্র, কন্যার মৃত্যুর পর কিছুদিন আমি পাগলের মতো হইয়াছিলাম। অবশেষে ভাবিলাম আমি সংসার মায়ে জড়ীভূত হইয়া থাকি, ইহা বোধহয় রামজির ইচ্ছা নয়। তাই তিনি আমার সকল বন্ধন কাটিয়া দিলেন। সংসারের মোহে আর আকৃষ্ট হইব না, সাধন ভজন করিয়াই জীবনের অবশিষ্ট কাল কাটাইব। ইহাই স্থির করিয়া আমি কারবারটি বিক্রয় করিয়া ফেলিলাম। গৃহের দ্রব্য সামগ্রীও অনেক বিক্রয় করিলাম। ইহাতে লক্ষাধিক টাকা হইল। ভাবিলাম এখন কিছুদিন তীর্থ পর্যটন করি, তারপর ফিরিয়া আসিয়া ওই টাকায় একটি দেব মন্দির স্থাপনা করিয়া সাধন ভজনে নিযুক্ত হইল। ভাবিলাম এত টাকা এখন রাখি কোথায়? এই শহরে আমার একজন ধনী বন্ধু আছেন, শুধু ধনী নহে, খুব পণ্ডিত ব্যক্তি, তাহার নাম মুন্সী ভবানী শঙ্কর। কাজী সাহেব বাধা দিয়া বললেন, কোন ভবানী শঙ্কর? যিনি চন্দন চৌকে বাস করেন? হ্যাঁ, তিনি। চন্দন চৌকে তাহার প্রকাণ্ড অট্টালিকা। কাজী সাহেব বললেন, হ্যাঁ, তাকে চিনি আমি। মানিকচাঁদ বলল, ভবানী শঙ্কর আমার বাল্যকালের বন্ধু, আমরা এক মুক্তবেই পাঠ করিয়াছি। ভাবিলাম ভবানী শঙ্করের নিকট 1 লক্ষ টাকা গচ্ছিত রাখিয়া যাই, ফিরিয়া আসিয়া পাইব। তাই তাহার কাছে গিয়ে সমস্ত কথা বলিয়া 1 লক্ষ টাকা তাহার নিকট জমা দিলাম।
কাজী সাহেব জিজ্ঞাসা করিলেন, রসিদ লইয়াছিলে? মানিকচাঁদ বলিল, বাল্য বন্ধু মানি লোক, লজ্জায় আমি রসিদ চাইতে পারি নাই, তবে সে নিজেই বলিয়াছিল একটা রসিদ দিব কি, আমার খাতায় অবশ্য জমা করাই থাকিবে। আমি লজ্জার খাতিরে বলিয়াছিলাম, রসিদ আর কি হইবে, তীর্থে তীর্থে ঘুরিয়া বেড়াইব, রসিদ হারাইয়া ফেলিব ওই তো নয়। কাজী সাহেব বললেন, তারপর আমি অবশিষ্ট টাকা লইয়া তীর্থভ্রমণে বাহির হইলাম। 2 বৎসরকাল নানা তীর্থে ঘুরিয়া 1 সপ্তাহ মাত্র দিল্লিতে ফিরিয়া আসিয়াছি সীতারামজির একটি মন্দির বানাইবার জন্য। যমুনা তীরে একটি স্থান ঠিক করিয়া গতকাল আমি টাকাগুলি আনিতে গিয়েছিলাম। কিন্তু কাজী সাহেব বলিব কি, ভবানী টাকার কথা একদম অস্বীকার করিল। বলিল, আমি নাকি পাগল হইয়া গিয়েছি, তাই এই অসম্ভব কথা বলিতেছি। আমাকে হাঁকাইয়া দিয়েছে। ভাবিতাম ভবানী শঙ্কর এমন ভালো লোক, অত বড় বিদ্বান, ও কখনো অধর্ম করবে না। কিন্তু দেখুন একবার কাণ্ডখানা। এখন কাজী সাহেব, আপনি যদি দয়া করেন তবেই আমার টাকাগুলি উদ্ধার হয়। কাজী সাহেব জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, রসিদ না হয় লও নাই, টাকাটা জমা রাখিবার সময় সেখানে অন্য কেহ উপস্থিত ছিল কি? কেহই ছিল না, শুধু সে আর আমি। তবে বাপু আমি কি করিব বলো, একটা রসিদ নাই, একটা সাক্ষীও নাই, কি করিয়া তোমার টাকা উদ্ধার করিয়া দিব? মানিকচাঁদ বললেন, তবে কি হুজুরের ন্যায় ধর্মজ্ঞ বিচারপতি দিল্লি শহরে থাকিতে গরিবের ওপর এই বেআইনি হইবে? কোনো উপায় চিন্তা করুন ধর্মাবতার। কাজী সাহেব ভৃত্যকে ডাকিয়া বললেন, আর চিলাম বাদল দে। মানিকচাঁদকে বলিলেন, আচ্ছা আমি চিন্তা করি, তুমি কল্ল সন্ধ্যায় আবার আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিও। আর সাবধান, আমার কাছে আসিয়াছিলে, নালিশ করিয়াছ, এ কথা কেহই যেন ঘুণাক্ষরে জানিতে না পারে। এখন যাও, হুকুম তামিল করিব হুজুর। বলিয়া মানিকচাঁদ কাজী সাহেবকে সসম্ভ্রমে অভিবাদন করিয়া প্রস্থান করিল। কাজী সাহেব সেইখানেই বসে আবার আলবোলার নল মুখে লইয়া এবং চক্ষু মুদিয়া চিন্তায় ব্যাপৃত হইলেন। ঘণ্টাখানিক পরে তাহার মুখ দিয়া বাহির হইল, ঠিক হবা। চক্ষু খুলিয়া বলিলেন, আরে কৌন হ্যায়, চিলাম বদল দে। পরদিন সন্ধ্যার পর মানিকচাঁদ আসিয়া হাজির হইল। কাজী জিজ্ঞাসা করিলেন, আজ কি বার? আজ হুজুর মঙ্গলবার। পরশু বৃহস্পতিবারে বিকালে তুমি আবার ভবানী শঙ্করের নিকট গিয়া টাকা চাইবে। যদি সে পুনরায় অস্বীকার করে তবে তুমি তাকে এই বলিয়া শাসাইবে, আচ্ছা, তবে অগত্যা আমাকে প্রধান কাজী সাহেবের দরবারে নালিশ মন্দ হইতে হইবে। কাল শুক্রবার আদালত বন্ধ, পরশু শনিবার প্রথম কাছারিতে নিশ্চয়ই আমি তোমার নামে নালিশ দায়ের করিব। দেখি তিনি ইহার কোনো প্রতিকার করেন কি না। এই বলিয়া তিনি বাড়ি চলিয়া যাইবেন। জিও হুকুম হুজুর, বলিয়া মানিকচাঁদ প্রস্থান করিল। পরদিন কাজী সাহেব মুন্সী ভবানী শঙ্করকে এই পত্রখানি লিখিলেন, বন্ধু, বহুদিন আপনার সহিত দেখা সাক্ষাৎ নাই। আজ সন্ধ্যার পর আমার গরিবখানায় যদি একবার দর্শন দেন, বিশেষ বাধিত হই। জরুরি কথাবার্তা আছে। ইতি পত্র পাইয়া ভবানী শঙ্কর একটু দ্বিধায় পড়িয়া গেল। হঠাৎ কাজী সাহেবের এই তলব কেন? তবে মানিকচাঁদ তাহার কাছে গিয়া আমার নামে কিছু লাগাইয়াছে নাকি? তাই তাহার টাকা ফেরত দিবার জন্য বন্ধুভাবে আমাকে অনুরোধ করিবার জন্য ডাকেন নাই তো? সন্ধ্যার পর ভবানী শঙ্কর গিয়া কাজী সাহেবের সহিত সাক্ষাৎ করিল। কাজী সাহেব অত্যন্ত অন্তরঙ্গভাবে তাহার সহিত আলাপ করিতে লাগিলেন। অবশেষে বলিলেন, দেখুন বাবু সাহেব, শহরে কি পরিমাণ জাল জুয়াচুরি ধাপ্পাবাজির প্রাদুর্ভাব হইয়াছে, ইহা দেখিতেছেন তো? ভবানী বলিল, হ্যাঁ সাহেব, দেখিতেছি বই কি। ধর্ম রসাতলে গেল, পাপ অত্যন্ত বাড়িয়া চলিয়াছে। কাজী বলিল, মামলা মোকদ্দমা এতই বাড়িয়া গিয়াছে যে আমার তো মশাই খাটিয়া খাটিয়া প্রাণটা গেল। বিশেষ এখন বৃদ্ধ হইয়াছি। সেদিন বাদশাহের দর্শন লাভের সৌভাগ্য আমার হইয়াছিল। তাহার কাছে সকল কথা আমি বলিলাম। শুনিয়া তিনি বলিলেন, আচ্ছা কাজী সাহেব, আপনি বরং আপনার অধীনে 2 নায়েব কাজী যুক্ত করুন, তাহাতে আপনার শ্রম লাঘব হইবে এবং মামলা মোকদ্দমা শীঘ্র শীঘ্র নিষ্পত্তি হইবে। 2 উপযুক্ত লোক স্থির করিবার ভার আমি আপনাকেই দিলাম। এমন 2 লোক স্থির করিবেন যাহারা খুব বিদ্বান, অত্যন্ত ধার্মিক, যাহাদের নামে শত্রুতেও কোনো অপযশ করিতে পারে না। রাজকোষ হইতে তাহাদের উপযুক্ত বেতনও মঞ্জুর করিব। দরবার বরখাস্ত হইলে আমি চলিয়া আসিতেছিলাম। বাদশাহ পুনরায় আমাকে ডাকিয়া বলিলেন, দেখুন কাজী, 2 নায়েব কাজী, একজন মুসলমান, একজন হিন্দু হওয়া আবশ্যক, কারণ হিন্দু মুসলমান উভয়ই আমার সমতুল্য প্রজা।
কিন্তু ওই কথা স্মরণ রাখিবেন, এমন দুজন লোক চাই যাহাদের নামে কোনোদিন কোনো শত্রুও কোনো অধর্মের আরোপ করে নাই। তা ভবানী শঙ্করজি, এই শহরের হিন্দুদের মধ্যে আপনাকেই আমি অত্যন্ত বিদ্বান ও ধার্মিক বলিয়া জানি। আপনি কি এই কর্মটি গ্রহণ করিতে সম্মত আছেন? মুসলমান একজনকে আমি স্থির করিয়াই রাখিয়াছি, যদি সম্মত হন তো বলুন। আগামী সোমবারে বাদশাহ আবার আমায় তলব করিয়াছেন, সেই দিন এই বিষয়ে তাহার পরোয়ানা হাসিল করিয়া আসিব। নায়েব কাজীগিরি এই দিল্লি শহরের, বেতন যাই হোক উপরিয়ায় যে বিলক্ষণ। ভবানীশঙ্কর কাজী সাহেবকে বহু ধন্যবাদ দিয়া কর্মগ্রহণে নিজে সম্মতি জানাইলেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর মানিকচাঁদ আবার গিয়া ভবানীশঙ্করের দ্বারস্থ হইল। টাকার কথা বলিবা মাত্র আবার তিনি গালবন্ধ করিয়া মানিকচাঁদকে তাড়াইয়া দিলেন। মানিকচাঁদ শনিবার প্রথম কাছারিতে নালিশ দায়ের করিবে বলিয়া আশ্বাস হইয়া গেল। মানিকচাঁদ চলিয়া গেলে কিছুক্ষণ পরে ভবানীশঙ্করের মনে হইল, হায় কি করিলাম, শনিবার দিন ও যদি আমার নামে ওই কুৎসিত নালিশ কাজী সাহেবের নিকট দায়ের করে, তবে তো আমার উপর কাজী সাহেবের সন্দেহ জন্মিতে পারে। তাহলে আমার নায়েব কাজীগিরি চাকরিটা তো ফসকাইয়া যাইবে দেখিতেছি। তার চেয়ে বরং মানিকচাঁদের 1,00,000 টাকার লোকটা পরিত্যাগ করাইয়াও চাকরিতে বহাল হইলে এমন কত লক্ষ ঘরে আসিবে। পরদিন প্রভাতেই ভবানীশঙ্কর ভৃত্যপাঠাকে মানিকচাঁদকে আবার ডাকাইয়া আনিলেন। বললেন, বন্ধু, তোমার মুখখানি এমন রাগ রাগ কেন বলো দেখি? ঠাট্টা বোঝো না ভাই, 2 দিন আমি তোমার সহিত একটু ঠাট্টা করিলাম বই তো নয়। এই নাও তোমার 1,00,000 টাকা। মানিকচাঁদ টাকা গুনিয়ে লইয়া গৃহে ফিরিল। সোমবার দিন সন্ধ্যায় ভবানীশঙ্কর কাজী সাহেবের সহিত সাক্ষাৎ করিয়া জিজ্ঞাসা করিল, বাদশাহের পরোয়ানা বাহির হইল? কবে হইতে আমায় ইজলাস করিতে হইবে? কাজী সাহেব দুঃখিতভাবে বললেন, না, মঞ্জুরি পাইলাম না। বাদশাহ বলিলেন, দেশময় দুর্ভিক্ষ বাঁধিয়াছে, প্রজারা অনাহারে মরিতেছে, তাহাদের খাদ্য যোগাইতে রাজকোষ শূন্য হইয়া যাইবে। এবছর আর নায়েব কাজী বহাল করা হইবে না, একলাই আমায় সব কাজ করিতে হইবে। দেখি এই বুড়া হাড়ে কতদিন চালাইতে পারি। ভালো লাগলে লাইক করুন, খুব ভালো লাগলে শেয়ার করুন, আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।